ক্লাসে আমরা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের আয়নীকরণ শক্তির পরিবর্তনটা দেখছিলাম। আজকে দেখব আমরা তৃতীয় পর্যায়ের মৌলসমূহের আয়নীকরণ শক্তির পরিবর্তন। তো তৃতীয় পর্যায়ের মৌলগুলো কি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন আমাদের নিষ্ক্রিয় গ্যাস। যে কোনো পর্যায়ে শুরু হয় ক্ষার ধাতু দিয়ে আর শেষ হয় নিষ্ক্রিয় গ্যাস দিয়ে। বোঝায়? তো আমরা সবাই জানি যে একই পর্যায়ে বাম হতে ডান দিকে গেলে আকার হ্রাস পায়, আকার হ্রাস পেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। তাহলে আয়নীকরণ শক্তি প্রত্যাশিত পন্থা কি হবে? সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের বেশি, অ্যালুমিনিয়াম থেকে সিলিকনের বেশি, সিলিকন থেকে ফসফরাসের বেশি, ফসফরাস থেকে সালফারের বেশি, সালফার থেকে ক্লোরিনের বেশি, ক্লোরিন থেকে আর্গনের বেশি। তো এটাই ছিল আমাদের প্রত্যাশিত ক্রম, যে এমনটা হওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে যখন আমরা এই মৌলগুলোকে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করছি, যখন এগুলোর আমরা আয়নীকরণ শক্তি বের করছি, তখন আমরা দেখলাম যে এখানে দুইটা জায়গার মধ্যে এক্সেপশন লক্ষ্য করা যায়, ব্যতিক্রম লক্ষ্য করা যায়। প্রথম ব্যতিক্রমটা কোন জায়গায়? এইখানে ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা, বাস্তবে দেখা যায় ম্যাগনেসিয়ামের বেশি, অ্যালুমিনিয়ামের কম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সেপশন। এরপরে দেখো ফসফরাস থেকে সালফারের প্রথম আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা ছিল, বাট বাস্তবে দেখা যাচ্ছে ফসফরাসের বেশি, সালফারের কম। ওকে, দুটো এক্সেপশন। অর্থাৎ সেকেন্ড পিরিয়ডে যেই জায়গাটায় আমরা এক্সেপশন পাইছিলাম, থার্ড পিরিয়ডেও ঠিক একই জায়গাটাতে আমরা হচ্ছে যে ব্যতিক্রম পাইছি। এখন চলো আমরা এই ব্যতিক্রমগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি, কেন এরকম হইলো। চলো আমরা প্রথমে এই কোশ্চেনটা দেখি যে ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি অ্যালুমিনিয়াম অপেক্ষা বেশি কেন। ওকে, তাহলে এর জন্য আমাদের দেখো, এর জন্য আমাদের ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। বলো ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p6, তারপর কি 3s2। আর অ্যালুমিনিয়াম কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p। তাহলে আমরা যদি ম্যাগনেসিয়াম থেকে কোনো ইলেকট্রন সরাতে চাই, তাহলে কোন অরবিটাল থেকে অপসারণ করতে হবে? 3s2। আর অ্যালুমিনিয়াম থেকে যদি অপসারণ করতে চাই, তাহলে আমাকে অপসারণ করতে হবে 3p1 থেকে। এখন দেখো 3s2, আমরা জানি যে s অরবিটাল যদি ইলেকট্রন দিয়ে পূর্ণ থাকে, মানে এটা যদি s2 অবস্থায় থাকে, তাহলে ওই ইলেকট্রনীয় কাঠামো অনেক বেশি সুস্থির হয়ে থাকে। আর 3p তে মাত্র একটা ইলেকট্রন আছে, তো 3p কিন্তু এখানে খুব বেশি সুস্থির অবস্থায় নাই। তাহলে 3s2 3p1 থেকে অধিক সুস্থির ইলেকট্রনীয় কাঠামো। এইজন্য 3s2 থেকে ইলেকট্রন অপসারণ করতে তুলনামূলকভাবে বেশি শক্তির বা বেশি তাপ শক্তির প্রয়োজন হবে। এইজন্য ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন সরানো কঠিন হবে অ্যালুমিনিয়াম অপেক্ষা। এইজন্যই ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির মান অ্যালুমিনিয়াম অপেক্ষা বেশি। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে ভাইয়া ম্যাগনেসিয়াম is greater than aluminum. ক্লিয়ারলি বুঝলাম আমরা? চল এটা কোশ্চেন आंसर ক্লিয়ার। তো নেক্সট কোশ্চেনে যাই যে ফসফরাসের প্রথম আয়নীকরণ শক্তির মান সালফার অপেক্ষা বেশি। নেক্সট
আমাদের প্রশ্ন হচ্ছে ফসফরাসের প্রথম আয়নীকরণ শক্তির মান সালফার অপেক্ষা বেশি কেন? তাহলে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p3। সালফারের কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p4। তাহলে দেখো, তাহলে তুমি যদি ফসফরাস থেকে কোনো ইলেকট্রন অপসারণ করতে চাও তাহলে তোমাকে 3p3 কাঠামো থেকে সরাতে হবে, আর সালফার থেকে কোনো ইলেকট্রন অপসারণ করতে হলে তোমাকে 3p4 থেকে সরাতে হবে। এখন দেখো p অরবিটাল এখানে ইলেকট্রন দিয়ে অর্ধপূর্ণ অবস্থায় আছে, p3 এটা হচ্ছে p এর অর্ধপূর্ণ অবস্থা। তো আমরা এটা জানি যে কোনো একটা অরবিটাল যদি অর্ধপূর্ণ অবস্থায় থাকে বা পরিপূর্ণ অবস্থায় থাকে ইলেকট্রন দ্বারা, তাহলে ওই ইলেকট্রনীয় কাঠামো অনেক বেশি স্থিতিশীল হয়ে থাকে। 3p3 ইলেকট্রনীয় কাঠামো কিন্তু 3p4 ইলেকট্রনীয় কাঠামো থেকে অনেক অনেক বেশি স্থিতিশীল। 3p3 থেকে ইলেকট্রন সরাতে তুলনামূলকভাবে বেশি শক্তির প্রয়োজন হবে। এই জন্য ফসফরাসের প্রথম আয়নীকরণ শক্তির মান অবশ্যই সালফার অপেক্ষা বেশি। বুঝলাম বিষয়টা? সবাই বুঝছি? ওকে, তাহলে থার্ড পিরিয়ডের এক্সেপশনগুলো আমরা বুঝতে পারলাম। তোমাদের কিন্তু এই এক্সেপশনগুলি থেকে প্রশ্ন হবে, ঠিক আছে? আচ্ছা, এবার কথা শুনো। এবার প্রথম আয়নীকরণ শক্তি নিয়ে মোটামুটি আমরা আলোচনা করলাম। এখন যদি আমরা একটু দ্বিতীয় আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা করলাম, দেখো সবাই একটু দিকে এইটা তোমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট না। দ্বিতীয় আয়নীকরণ শক্তি এটা আসলে হচ্ছে যে এমসিকিউ আসতে পারে। যেমন তুমি তো এটা অলরেডি জানো, দেখো তুমি তো এটা অলরেডি জানো যে নেক্সটে যদি আমরা বেরিলিয়াম এবং বোরনের কথা চিন্তা করি, বেরিলিয়াম হচ্ছে কি 1s2 2s2 আর বোরন হচ্ছে কি 1s2
1s2 2s2 2p1 না 2p1 আছে। তাহলে আমি যদি প্রথম আয়নীকরণ কথা আয়নীকরণ শক্তির কথা চিন্তা করি, তাহলে আমাকে ইলেকট্রন সরাতে হবে 2s2 থেকে, আর বোরনের ক্ষেত্রে আমাকে সরাতে হবে 2p1 থেকে। তাহলে অবশ্যই 2s2 হচ্ছে যে 2p1 থেকে বেশি স্থিতিশীল, এজন্য বেরিলিয়ামের বেলায় প্রথম আয়নীকরণ শক্তির মান বোরন অপেক্ষা কি হবে? বেশি হবে। এখন মনে করো তুমি অলরেডি একটা ইলেকট্রন সরায় ফেলছো, ধরো তুমি অলরেডি একটা ইলেকট্রন সরিয়ে বেরিলিয়াম প্লাস আয়নে তুমি কনভার্ট করে ফেলছো। লেখাটা কি হয়ে যাবে? এখন এটা হয়ে যাবে 1s2 2s1। আর ধরো বোরন থেকেও অলরেডি একটা ইলেকট্রন সরায় ফেলা হয়েছে, এটা হয়ে যাবে 1s2 2s2। 2p তো ফাঁকা হয়ে গেছে। এখন যদি আমি আবার নতুন করে ইলেকট্রন সরাইতে চাই, আমি যদি দ্বিতীয় ইলেকট্রনটাকে সরাইতে চাই, তাহলে কিন্তু এবার আমাকে বেরিলিয়াম প্লাসের ক্ষেত্রে কোথা থেকে সরাতে হবে? 2s1 থেকে। আর বোরন প্লাসের ক্ষেত্রে আমার সরাতে হবে 2s2 থেকে। এইবার বলতো কোনটা বেশি স্থিতিশীল? এবার কিন্তু 2s2 বেশি স্থিতিশীল, 2s1 কম স্থিতিশীল। তাহলে দ্বিতীয় আয়নীকরণ শক্তির বেলায়, মানে দ্বিতীয় ইলেকট্রনটা যখন তুমি সরাইতে যাবা, তখন কিন্তু আবার ঘটনা উল্টে যাবে। তখন কিন্তু আবার বোরনের বেশি হবে, বেরিলিয়ামের কম হবে। ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট জিনিসটা, যে বোরন গ্রেটার দেন বেরিলিয়াম, এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে I2 এর ক্ষেত্রে, I2 এর। বুঝছো? আর I1 যদি হইতো তখন তো বেরিলিয়াম বেশি হতো। এটা তো I1। তাহলে প্রথম আয়নীকরণ শক্তির বেলায় বেরিলিয়ামের বেশি, বোরনের কম, কিন্তু দ্বিতীয় আয়নীকরণ শক্তির বেলায় কিন্তু আবার বোরনের বেশি, বেরিলিয়ামের কম। এই জন্য যত এমসিকিউ কোশ্চেন আসবে তুমি মনোযোগ দিয়ে কোশ্চেনটা পড়বে। প্রথম আয়নীকরণ শক্তির কথা বলছে নাকি দ্বিতীয় আয়নীকরণ শক্তির কথা বলা হচ্ছে। ঠিক আছে? সচরাচর যদি কিছু বলা না থাকে তাহলে কোনটা ধরবো? প্রথম আয়নীকরণ শক্তি। আর যদি স্পেসিফাই করে দেয় দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তাহলে কোনো সমস্যা নেই। অনেকেই কিন্তু প্রশ্ন ঠিক মতো পড়ে না, পরে এসি বলছে বলে এমসিকিউগুলো ভুল করে চলে আসে। বুঝলাম বিষয়টা? এই যে বাকি যে এক্সেপশনগুলো আছে কি কি? একটা তো এক্সেপশন আমরা মাত্র দেখলাম, বেরিলিয়াম, বোরন, তারপরে কি আছে নাইট্রোজেন, অক্সিজেন। সেম প্রথম আয়নীকরণ শক্তির বেলায় নাইট্রোজেন বেশি, অক্সিজেন কম, কিন্তু দ্বিতীয় আয়নীকরণ শক্তির বেলায় উল্টা হয়ে যাবে, অক্সিজেন বেশি, নাইট্রোজেন। সিমিলারলি ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একই কাহিনী ঘটবে, ফসফরাস এবং সালফারের ক্ষেত্রে একই কাহিনী ঘটবে। বুঝলাম বিষয়টা? তাহলে আশা করি এটা ক্লিয়ার। ওকে, করা যাবে এগুলো। এখন চলো আমরা একটু এই তৃতীয় পর্যায়ের মৌলগুলোর জন্য আমরা একটু গ্রাফ দেখি। হ্যাঁ, গ্রাফ দেখবো আমরা।
x অক্ষ বরাবর কি থাকবে অলওয়েজ পারমাণবিক সংখ্যা থাকবে, y অক্ষ বরাবর থাকবে হচ্ছে আয়নীকরণ শক্তি 1, এর সংখ্যা বের হয়ে লিখে IE1 আয়োনাইজেশন এনার্জি 1 और IP1 মানে আয়োনাইজেশন পোটেনশিয়াল 1, এটাকে বাংলাতে আয়নীকরণ বিভব বলে। তো সবচেয়ে কম কার সোডিয়াম, দেখো সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামে বাড়ছে, দেখো ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামে কমে গেছে না, এই যে এখানে একটা ডিপ দেখা যাচ্ছে। অ্যালুমিনিয়াম থেকে সিলিকনে বাড়ছে, ওকে, সিলিকন থেকে ফসফরাসে বাড়ছে, এরপর আবার সালফার আরেকটা ডিপ, সালফার আরেকটা ডিপ দেখতে পাচ্ছি। এরপর সালফার থেকে অ্যাজ ইউজুয়াল ক্লোরিনে বাড়ছে, ক্লোরিন থেকে অ্যাজ ইউজুয়াল কার্বনে বাড়ছে। এই যে ডিপ যেগুলো দেখবা গ্রাফের মধ্যে যে ডিপ দেখবা এগুলো হচ্ছে অ্যাক্সিস। হ্যাঁ, এবং তোমার পরীক্ষায় কি কোশ্চেন করবে, তোমাকে এরকম একটা গ্রাফ দিবে এবং পরীক্ষায় কিন্তু মৌলগুলোর নাম লেখা থাকবে না। হ্যাঁ, হয়তো বা এখানে পারমাণবিক সংখ্যা লেখা থাকতে পারে 11, 12, বুঝছো, এগুলো লেখা থাকতে পারে, অথবা এরকম লেখা থাকতে পারে A B C D E F G H, বুঝছো, মৌলগুলোর অ্যাকচুয়াল নাম লেখা থাকবে না, এরকম ABC লেখা থাকবে। তাহলে তুমি কি কোশ্চেন করবে বলতে যে উদ্দীপকের লেখচিত্রে BC এবং EF এই মৌলগুলোর আয়নীকরণ শক্তির মানে ব্যতিক্রম হওয়ার কারণ বিশ্লেষণ করো, বুঝতে পারছো? ওকে, বা এভাবে আসতে পারে যে এরকম একটা গ্রাফ দেওয়া থাকবে এবং যে উদ্দীপকের লেখচিত্রের প্রকৃতি বিশ্লেষণ করো, মানে পুরো গ্রাফটা এক্সপ্লেন করতে হবে, বুঝছো না? ক্লিয়ার? গ্রাফ দিয়ে কোশ্চেন আসে, আর এমনি তো কোশ্চেন গুলোকে লিখে আমি দেখাই দেব, ঠিক আছে? লিখে দিয়ে কোশ্চেন আসতে পারে। সো পাক্কা 4 মার্কের একটা কোশ্চেন তুমি এখান থেকে পাবাই, তোমার যে সামনে যে পরীক্ষাটা আছে মিডটার্ম পরীক্ষা, ওখানে যদি থার্ড চ্যাপ্টার থাকে তাহলে আয়নীকরণ শক্তি থেকে কোশ্চেন আসবে, ফার্স্ট একটা কোশ্চেন থাকে। হ্যাঁ, পাক্কা 4 মার্ক করো। নেক্সট আমরা এখন করব, আমরা এখন কোশ্চেন প্র্যাকটিস করব। কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো পরীক্ষায় আসে, র্যান্ডম কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে ল্যান্থানাইট সংকোচন কি? ল্যান্থানাইট সংকোচন তো সংখ্যাটা লিখো, জাস্ট 1 মিনিটের একটা সংখ্যা এটা লিখো যে ল্যান্থানাইট সিরিজের মৌল সমূহের ক্ষেত্রে ল্যান্থানাইট সিরিজের মৌল সমূহের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলগুলোর পারমাণবিক এবং আয়নিক ব্যাসার্ধ
এবং আয়নিক ব্যাসার্ধ, মৌলগুলোর পারমাণবিক এবং আয়নিক ব্যাসার্ধ, পারমাণবিক এবং আয়নিক ব্যাসার্ধ খুব ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, খুব ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। অর্থাৎ ব্যাসার্ধের মানগুলো কাছাকাছি হয়ে থাকে, অর্থাৎ ব্যাসার্ধের মানগুলো কাছাকাছি হয়ে থাকে। অর্থাৎ ব্যাসার্ধের মানগুলো কাছাকাছি হয়ে থাকে। এই ঘটনাকে বলা হয় ল্যান্থানাইট সংকোচন। এই ঘটনাকে বলা হয় ল্যান্থানাইট সংকোচন। এই ধরনের ঘটনা অ্যাক্টিনাইট সিরিজের মৌলসমূহের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। এই ধরনের ঘটনা অ্যাক্টিনাইট সিরিজের মৌলসমূহের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। এই ধরনের ঘটনা অ্যাক্টিনাইট সিরিজের মৌলসমূহের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। এই ধরনের ঘটনা অ্যাক্টিনাইট সিরিজের মৌলসমূহের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। এটা হচ্ছে ল্যান্থানাইট সংকোচনের সংজ্ঞা, এটা কিন্তু আসতে পারে। ওকে, সংজ্ঞাটা ইম্পর্টেন্ট ডেফিনিশন। চলো নেক্সট যে কোশ্চেনটা আমরা পড়ব, এটা হচ্ছে ইনার্ট পেয়ার ইফেক্ট। বাংলাতে কি বলে? বাংলাতে বলে নিষ্ক্রিয় যুগল প্রভাব। প্রভাব ইন্টারেস্টিং কনসেপ্ট এটা। ওকে, এটা হচ্ছে যে আমাদের গ্রুপ 13 কে থাকে বোরন, অ্যালুমিনিয়াম, হ্যালিয়াম, হ্যালিয়ামের। গ্রুপ 14 কে থাকে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তারপরে কে থাকে টিন, তারপরে থাকে lead। আর গ্রুপ 15 নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, বিসমাথ, অ্যান্টিমনি এরা থাকে। এই যে গ্রুপ 13, গ্রুপ 14 এবং গ্রুপ 15 এর যে হেভিয়ার এলিমেন্টগুলো আছে, যেমন তোমাদের উদাহরণ দেই, যেমন lead। দেখো lead-এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 6s2 6p2।
দুইটার পাশাপাশি সে যদি ওই অ্যাসিড দুটাও কোনো কারণে লুজ করে ফেলে তাহলে লেড কিন্তু 4+ অক্সিডেশন স্টেটেও রিচ করতে পারে এবং অসংখ্য কম্পাউন্ড আছে লেডে। ওকে, বাট এক্সপেরিমেন্টালি যেটা দেখা গেছে যে লেডের ক্ষেত্রে 6p2 এর ইলেকট্রনগুলাই আসলে হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে অপসারিত হয়। অ্যাসের ইলেকট্রনগুলো মেজরিটি পার্সেন্ট অফ টাইমস অপসারিত হতে চায় না। আমরা দেখেন অ্যাসের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের প্রতি তীব্রভাবে কি আকৃষ্ট অবস্থায় থাকে, এরা সহজে আসলে অপসারিত হতে চায় না। আর কোনো ইলেকট্রন যদি সহজে অপসারিত হতে না চায় তার মানে ওই ইলেকট্রনগুলো তো আসলে ইনার্ট বিহেভিয়ার শো করতেছে, মানে আলটিমেটলি তারা অপসারিত হতে চাচ্ছে না, তারা কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে চাচ্ছে না। এই জন্য ওদেরকে আমি কি বলতে পারি, নিষ্ক্রিয় বলতে পারি না। এই জন্য এটাকে বলতেছে হচ্ছে যে ইনার্ট পেয়ার। ইনার্ট পেয়ার মানে অ্যাসে ইলেকট্রন কয়টা, দুইটা মানে পেয়ার, এবং এই দুইটা ইলেকট্রন কি ইনার্ট বিহেভিয়ার শো করতেছে, মানে তারা অপসারিত হতে চাচ্ছে না। এই জন্য এটাকে বলতেছে ইনার্ট পেয়ার। এই জন্য এটা এক্সপেরিমেন্টালি যেটা দেখা গেছে যে লেডের 2+ যেটা জারণ অবস্থা সেটা 4+ জারণ অবস্থা থেকে অধিক স্থিতিশীল। অধিক স্থিতিশীল লেডের মেজরিটি পার্সেন্ট অফ কম্পাউন্ডে লেড কোন অক্সিডেশন স্টেটে থাকে +2, ঠিক আছে। +4 এর কম্পাউন্ড আছে তুমি কম, তাহলে কোনটা বেশি স্টেবল বলো? স্টেবিলিটি। এটা আনস্টেবল। এই যে হেভিয়ার যে লেড কিন্তু একটা ভারী ধাতু, বুঝছো? লেড একটা ভারী ধাতু, এটার অ্যাটমিক মাস অনেক বেশি। এই যে ভারী ধাতুগুলোর হায়ার যে জারণ অবস্থাটা এটা একটু কম স্টেবল হয়, লোয়ার জারণ অবস্থাটা একটু বেশি স্টেবল। এই জিনিসটা কি বা এই ঘটনাটাকে আমরা ইনার্ট পেয়ার ইফেক্ট বা নিষ্ক্রিয় যুগল প্রভাব সংজ্ঞা হিসেবে আসতে পারি, ইজিলি তোমরা এক্সামে আসতে পারবে। হ্যাঁ, এরপর আরেকটা এক্সাম্পল দিই তোমার, বলো তো বিসমাথ। বিসমাথ চিনো তোমরা? বিসমাথ বিসমাথের ইলেকট্রন বিন্যাস হচ্ছে যেটা 6:63। আগের এগুলো লিখে করেছে এগুলো তো কোনো কাজে না। তাহলে বলো এইখানে বিসমাথ অ্যাকচুয়ালি দেখো এই পি এর তিনটাও লুজ করে এবিলিটি রাখে, আবার ওই তিনটার পাশাপাশি এস এর দুটাও লুজ করে এবিলিটি রাখে। তো সেক্ষেত্রে বিসমাথের কি কি জানার অবস্থা পসিবল হবে? একটা যে বিসমাথ 3 পজিটিভ আর একটা বিসমাথ 5 পজিটিভ, কিন্তু এখানেও ভাইয়া সেম ফ্যাক্ট, এই পি এর তিনটাই অপসারিত হবে, ওই এস এর দুইটা সহজে অপসারিত হতে চায় না, ঠিক আছে। তাহলে এই দুইটা জারণ অবস্থার মধ্যে কোনটা বেশি স্টেবল? এই বিসমাথ 3 পজিটিভ বেশি স্টেবল। এটা হচ্ছে আমাদের ইনার্ট পেয়ার। এটা জেনারেলি দেখা যায় গ্রুপ 30, গ্রুপ 40 এবং হচ্ছে গ্রুপ 30, গ্রুপ 40, গ্রুপ 50 যে অণুগুলো আছে এদের হেভিয়ার এলিমেন্ট যেগুলো হচ্ছে তোমার পটাশিয়াম থেকে একটু নিচের দিকে অবস্থান করে তাদের ক্ষেত্রে এই টাইপের ঘটনা লক্ষ্য করা যায়। তারপর কেন এমন হয় আরেকটু বিস্তারিত পড়া, যে আরেকটু বিস্তারিত পড়া হচ্ছে তোমার আপাতত তোমার স্কোপের বাইরে জিনিসগুলো, ঠিক আছে। এগুলো আপাতত এতটুকু জানলে ইজ মোর দেন এনাফ, ঠিক আছে। ওকে, আরও পড়তে হবে, গভীরে পড়তে হবে। এটা নিয়ে মনে করো যে পুরো 1 ঘন্টা 2 ঘন্টা পড়ানো যাবে, কোনো কিছু দরকার নেই। বুঝতে পারলাম এটা? ওকে, সঙ্গে আসলে পারবো। চল, এটা কোশ্চেনটা গেল। নেক্সট যে কোশ্চেনটা আমরা পড়বো
যেমন ধরো লিথিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট, লিথিয়াম নাইট্রেট হিট করলে কি হবে? লিথিয়াম নাইট্রেট হিট করলে হবে লিথিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা কিন্তু পারবে পাস সেকেন্ড চ্যাপ্টার তো আপনার কাছে পুরোটা পাই নাই। আরে যা পাইছি যদি পাস হয়ে যাবে। আর ক্লাসে যেগুলো সিলেকশন প্র্যাকটিস করেছি সেগুলো পুরো যাবে, ঠিক আছে? পাস নিয়ে চিন্তা করি কি হবে? তুমি চিন্তা করতে হবে অ্যাডমিশন, মেডিকেল কলেজ ট্রান্সফার, সেটা তো ভাই আছে, এটা পাশে গিয়ে আমরা তোমরা একটা করে দেখো ট্রান্সফার মেডিকেলে তোমার কলেজের মধ্যে দুইজন এই কলেজ মাত্র দুইজন, সংখ্যাটা গেলে কম, অনেক চিপা চাপা এরকম পাওয়া যায়। চান্স পাওয়া তো একদম একাধার সেটে, ঠিক আছে? এই কলেজে 70-80 জন চান্স, হ্যাঁ ওইটা না হচ্ছে রেকর্ড। হ্যাঁ দেখো না, যে বিভিন্ন উত্তরবঙ্গের বিভিন্ন কলেজ থেকে, এক কলেজ থেকে 50 জন চান্স পায়, 60 জন চান্স পায়, আছে না? চট্টগ্রাম কলেজ থেকে অনেক চান্স পায়, যদি উত্তরবঙ্গের স্টুডেন্টও বেশি। মহাসিন কলেজ থেকেও পায়, সিটি কলেজ থেকেও পায়। পড়াশোনা করো, এই পড়াশোনা দিয়ে তো মেডিকেলের গেট পর্যন্ত যাওয়ার যোগ্যতা হবে, মানে পড়া তো দূরের কথা, ঠিক আছে? বুয়েটের গেট পর্যন্ত যাইতে একটা যোগ্যতা লাগে, বলো তো কেন? কারণ হচ্ছে বুয়েটের ভর্তি পরীক্ষা দিতে বসার জন্য পদার্থবিজ্ঞান, গণিত এবং রসায়নে গড়ে 90% কোনো নাম্বার পেতে হবে এইচএসসি। এখন যে 82 পেয়েছে সেও পাবে জিপিএ 5, আবার যে ধরো 93 পেয়েছে সেও জিপিএ 5, কিন্তু যে 82 পেয়েছে সে কিন্তু বুয়েটের পরীক্ষা দিতে পারবে না। বুয়েটে পড়ার হিসাব করে, মানে চান্স পাওয়ার হিসাব করে, আগে ওই পর্যন্ত যাইতেই কি অবস্থা খারাপ হয়ে যাবে। পড়াশোনা করো, একদম সময় নেই তোমার হাতে, বুঝছো? অলরেডি তো 6 মাস তো মোটামুটি শেষ। যেমন জানুয়ারি মাসটা পরীক্ষা থাকতে পারে সেম কলেজে, তো এই মাসে তেমন পড়াশোনা হবে না, পরীক্ষার মাসগুলোতে একদম পড়াশোনা হয়। তুমি জানুয়ারি মাসকে হিসাবে বাইরেই রাখতে পারো। এবারে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3 মাস যে আবার ইয়ে থাকে, মিড টার্মটা দিয়ে হুশ ফেলার সময় পাবো না, দেখবেন যে ইয়ে চলে আসছে। আর সামনের বছরে ডিসেম্বরে হবে টেস্ট, এবার তুমি চিন্তা করে দেখো, তোমার হাতে মাত্র 12 মাস সময় আছে। এবার তুমি খাতাগুলো নিয়ে বসলে তোমার পড়াশোনা কি হচ্ছে? শত পাও এখনো সময় আছে। এবার সোডিয়াম নাইট্রেট হিট করলে কি করবে? দেখো না, এটাকে হিট করলে সোডিয়াম অক্সাইড পাওয়া যায় না, বুঝছো? এটা কিন্তু একটু ডিফারেন্স। ম্যাগনেসিয়াম হিট করলে পাওয়া যাবে ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সিজেন। এখানে পাওয়া যাবে lead oxide, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সিজেন। অ্যাকচুয়ালি দেখো ব্যতিক্রমধর্মী আচরণ সব হচ্ছে কি সোডিয়াম নাইট্রেট, বাকিটা কিন্তু একই লেভেল দেখাচ্ছে।
জাস্ট টেস্ট করলে একই টাইপের জিনিসপাতি পাচ্ছি। এর মানে লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম কিন্তু একই ধরনের আচরণ প্রদর্শন করে, এদের দুজনের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো প্রায় একই রকম। ওকে, আচ্ছা তাহলে আজকে তুমি থাক, আগামী ক্লাস আমি করবো ইলেকট্রন আসক্তি, আমাদের আয়নীকরণ শক্তি কমপ্লিট, ইলেকট্রন শক্তি থেকে শুরু হবে।